নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি পম্পা, তোমাদের সবাইকে আমার আরও একটা নতুন ব্লগে জানাচ্ছি অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। গতকাল সারা রাত বৃষ্টি হয়েছে, সকাল থেকেও ঝিরিঝিরি পড়েই চলেছে। সামনের খালটা থেকে যে জল বয়ে যাচ্ছে তার ওপরে যে ঝিরিঝিরি বৃষ্টির ফোঁটাগুলো পড়ছে, দেখতে কি সুন্দর লাগছে না? দেখে বোঝা যায় যে এটা খাল না ছোট্ট একটা নদী। তো দেখতেই ভালো লাগছে, কিন্তু জানো তো এগুলো না, যখন উঠোনে বেরোতে হয়, কোনো কাজ করতে পারি না, তখন খুব কষ্ট হয়। বৃষ্টিটা একদমই আমার অপছন্দের। কি করে পছন্দের হবে বলো? তখনই পছন্দ হতো যখন ঘর থেকে বেরোলেই পাকা রাস্তা পেতাম, বা একটা ব্যালকনিতে চায়ের কাপ নিয়ে বসে বৃষ্টিটাকে উপভোগ করতে পারতাম। সেসব তো কিছু থাকে না বা পাই না। সবথেকে বড় সমস্যা হয় উঠোনে বেরোনো মুশকিল হয়ে পড়ে, চারিদিকে সাপে ভর্তি, জোঁকে ভর্তি। এই জন্যই বৃষ্টিটা আমার একদমই অপছন্দ। শুধু আমার কেন, আমাদের বাড়ির সবার জন্যই বৃষ্টিটা অপছন্দের একটা জিনিস। তো আজকের হচ্ছে বরমশাই কাজে যাবে দুর্গাপুরে, 2.5 দিন পর ফিরবে, মানে 3 দিন পর ফিরবে। যেহেতু বৃষ্টি, সারা রাতের বৃষ্টি হয়েছে, পুরো রাস্তাটা কাদা হয়ে গেছে, এমনকি জলও জমেছে। ওই জন্য ওকে বললাম ডিউটি বেরোনোর আগে, মানে জামা প্যান্ট পরার আগে তুমি বাইকটা ওপরে তুলে দিয়ে এসো, নাহলে এই জামা কাপড় পরে বাইক নিয়ে যদি বাই চান্স স্লিপ খেয়ে একটু পা পিছলে পড়ে যাও, সব জামা কাপড় নষ্ট হয়ে যাবে। ওই জন্য ও আগে বাইকটা তুলে দিয়ে আসতে। আর দেখতে পাচ্ছ যে কীভাবে চাকাগুলো স্লিপ করছে কাদাতে, জানো? আর একটু গেলেই তো দেখতেই পাবে যে জল জমেছে। ওই দেখো, এই যে দেখতে পাচ্ছ চাকাগুলো জলে, আর একটু গেলে আরও বেশি জলটা পাবে। তো যাই হোক, ও বাইকটা তুলে দিয়ে আসুক, আর আমি এদিকে ওর জলের বোতল রেডি করে দিয়েছি, টিফিন নিয়ে যাবে সেটাও রেডি করে দিয়েছি। তো চলো বন্ধুরা, তোমাদের ওখানে কোথায় বৃষ্টি হচ্ছে তোমরা উপভোগ করো। তোমাদের ওখানকার রাস্তাঘাট তো এরকম নয়। আমার মনে হয় আমাদের মতন এই যে এরকম গ্রামের মতন একটা পরিবেশ দেখতেই সুন্দর লাগে, কিন্তু যখন জল কাদা হয় তখন কী যে কষ্ট হয় কী বলবো। আর এদিকে দেখো বৃষ্টির জল পড়ে একদম পুকুর ভর্তি, ঘাসপালায় ভরে গেছে। ও হচ্ছে রেডি হোক, বেরোনোর সময় আবার দেখাবো। হাঁটু প্যাঁচটা পাতো তাই হবে, ভিতরে কাছেই থাকে না, বেরোবো তো খুবই। এই থাক ব্যাস, ঠিক আছে। হ্যাঁ, ব্যাগটা দেখেছো প্লাস্টিক ওরকম ঢুকিয়ে নিয়েছে, ওরকম ওরকম নিয়ে যাচ্ছ কেন? দেখো ছেলে ধরার মতো নিয়ে যাচ্ছে। বলেছি ব্যাগের হ্যান্ডেলটা ধরো। এই বৃষ্টি বাদলের দিনেই এক কষ্ট বাবা, কষ্টের যেন শেষ নেই আমাদের। এই কষ্ট থেকে কবে যে মুক্তি পাবো, ভালো লাগে না। একটা সমস্যা হলেও নাই হয়, নানান রকম সমস্যায় জর্জরিত পুরো। হ্যাঁ টাটা, সাবধানে যাবে। না গো, বেঁধেই নাও। চলো ভাঁজ করে দেবো। হ্যাঁ টাটা। তো অল্প অল্প বৃষ্টি পড়ছে বললেও আর ব্যাগটা প্লাস্টিকে ঢোকালো না, বার করে দিল, কারণ বাঁধতে গেলে আবার দেরি হয়ে যাবে, এমনিও দেরি হয়ে গেছে। চলো ডুগা ডুগা। চান করে পুজো করা হয়ে গেছে, আর জামা কাপড়গুলো যা ছিল ওর আমার সব হচ্ছে কাচাকুচি করে আর এদিক সেদিক করে মিলে দিয়েছি। কী করবো বলো, বর্ষাকাল, এগুলো হচ্ছে গতকালের, শুকনো হয়নি, মানে টেনেছে, হালকা একটু বাকি আছে, বেলায় ইস্ত্রি করে দিলে হয়ে যাবে। আর আজকে এগুলো জানালায়, বক্স জানলায় মিলে দিয়েছি। তো চলো, বৃষ্টি তো পড়েই যাচ্ছে, বর্ষাকালের বৃষ্টি টিপ টিপ করে। আজকের বৃষ্টি বাদলের দিনে হচ্ছে রান্না হবে বিউলির ডাল আর আলু পোস্ত। হ্যাঁ, খাল দেখুন না, সেই নদীর মতো হয়ে গেছে, জলের কালারটাও তাই নদীর জলের মতন হয়ে গেছে। আগে হচ্ছে পোস্তটা বেটে নিলাম, কারণ বৃষ্টি বাদলের দিন যদি কারেন্ট চলে যায় তখন তো বলো অসুবিধা হয়ে যাবে। ওই জন্য আগে পোস্তটা বেটে দিলাম, তারপর আলু কাটবো। আর ওই যে মা ওইদিকে দুধ চা বসিয়েছে। এই বড় একটা আলু কাটতে গিয়ে মনে পড়ে গেল বাবার কথা। আমার বাবা যখন বাজারে যেত সবসময় বড় বড় জিনিসটা নিত,
বড় আলু, বড় পেঁয়াজ, যে কোনো পটল, ঢেঁড়স বা টমেটো যাই হোক বড় নিত। আর মা রেগে যেত যে বড় নাও কেন, পচে গেলে তো সবটাই ফেলতে হবে। সেই কথাটাই মনে পড়ে গেল আলু কাটতে গিয়ে। আগে চা বিস্কুটটা খাই, তারপরে আলুটা একটা কেটেছি, তারপর বাকি আলু পরে কাটবো। বাবা চলো তোমাদের দেখাই, ঘাস কাটতে এসেছে জানো, ভালো হয়েছে এতদিন কাটেনি, যেদিন জবে বলা হয়েছে গিয়ে তারপরে কিন্তু এসে কাটা শুরু করে দিয়েছে। এই বৃষ্টি বাদলের দিনে কাটছে তো আর সুবিধা। আওয়াজ পাচ্ছ তো তোমরা নিশ্চয়ই, হয়তো ঘাস কাটার, ঘাস কেটে দিচ্ছে। তবে আমাদের এখানে রাস্তাটা কাটবে না, আমাদের এই রাস্তায় কাটবে না ঘাস, কাটে না। আগের বারে বলেছিলাম যে ও দাদা কেটে দিন, টাকা দেবো, পালিয়ে গেল। যেহেতু এটা আমাদের একার রাস্তা তো ওই জন্য ওরা ঘাস কাটে না। আমাদের এই রাস্তাটা দাদু কেটে দিয়েছে না, আর একটু বাকি আছে। ওদের একবার বলেছিলাম যে টাকা দেবো, কেটে দিন না, পালিয়ে গেল। দেখতে পাচ্ছ ওই যে লোকটা, ও ঘাস কাটছে, ঘাস কাটা মেশিন দিয়ে। পেয়ারাগুলো দেখো এবার হচ্ছে পাক ধরছে, বৃষ্টি জল পড়েছে তো হুড় করে বাড়বে। আর গাছ ভর্তি পেয়ারা, প্রচুর। তো আজকে কাঁঠালের দানা দেওয়া হবে, ওই যে কেটে দিয়েছি মাকে, মা দিতে থাকুক। কাঁঠালের দানা দিয়ে পোস্ত হবে, খুব ভালো লাগে জানো। চিচিঙে আলুর পোস্ত করলেও ভালো লাগে, ঝিঙে আলুর পোস্ত। এই যে কাঁঠাল দানা, এখন তো এই যে পোস্ত আরে দিয়ে খাচ্ছি, তখন জানতাম না। ছোটোবেলায় মা কী করতে বলতো, তখন তো আমাদের উনুনে রান্না হতো। হ্যাঁ, উনুনের নিচে নিচে থাকে না, যেখানে সিলিভারের বালতির যে উনুনগুলো হয়, ওগুলোতে রান্না হতো আমাদের। নিচটায় যেখানে দিয়ে ছাই বেরোয়, ওই জায়গাটা কী করতে বলে, তখনটা যত অল্প অল্প ছাই পড়ে, আগুনে হিটতে থাকে, ওখানে মা দিয়ে রাখতো। আর কি সুন্দর লাগতো, পোড়া বাদাম ভাজার মতন কটকট করে আওয়াজ হতো, খুব ভালো লাগতো, মিষ্টি মিষ্টি লাগতো। আর না হলে কী করতে বলো তো, রান্না হয়ে যাওয়ার পর একদম শেষ আগুনে, একদম গুনগুনে একটা আগুন থাকতো, মানে দিলে পুড়েও যাবে না, ওরকম আগুনের মধ্যে ছাইয়ের মধ্যে ফেলে রেখে দিত। কী যে ভালো লাগতো খেতে। এমনকি তেঁতুলের দানাও ওরকমভাবেই খেতাম, তেঁতুলের দানা, কাঁঠালের দানা। এখন আগে তো সত্যি এরকম তরকারিতে দেয় বলে জানতাম না, এরকম পোড়া করে করেই খেতাম। ভালো হেভি হাই প্রোটিন। যে কোনো তরকারিতে দিলেই ভালো লাগে। হ্যাঁ, আমার মা আবার পাঁচ টাকা দিত। হ্যাঁ, গোল গোল করে কেটে না। এই যে আলু পোস্ত ফুটছে, মা সবে জল ঢেলেছে। আর দেখবে হাতাতে করে তুলে দেখাবো যে কতগুলো কাঁঠালের দানা দিয়েছি। মানে 500 কাঁঠাল এনেছিল, সব যা দানা বেরিয়েছে সব দিয়ে দিয়েছি, মানে সবার মুখে মুখে যাতে পড়ে। আর এদিকে আমি রুটিটাও করে নিলাম, রুটি করা হয়ে গেছে অবশ্যই, এটাই লাস্ট। তো রুটি করার পর টিফিনটা করে নেবো। আজকে তোমাদের সঙ্গে টিফিন শেয়ার করব না, ওই তো আলু পোস্ত দিয়ে রুটি খাবো, এই তো ব্যাস। তো চলো টিফিন খাওয়ার পর হচ্ছে বাকি যে কাজগুলো আছে সেগুলো করে নেব। আর মা হচ্ছে ভাতটা এখনও বসায়নি, ভাতটা একটু পরেই বসাবে, কারণ বাবা তো আজকে আর কাজে যাবে না। তারই ফাঁকে আমি হচ্ছে রুটি করার পর টিফিন খেয়ে নিয়েছি, গ্যাস ওভেন পরিষ্কার করে এই মশলার ডিবেগুলো টুকটাক একটু হাত বুলিয়ে মুছে নিচ্ছি। ওই যে তোমাদের বলেছিলাম রোজের মুছলে আলাদা করে পরিষ্কার করতে লাগে না। তো এখন বাজে 8:25, একটু দেরি হয়ে গেছে, কেননা বৃষ্টি নেমেছে তো, জ্যাম লেগে গেছে সব রাস্তাতে। তারপরে আমাদের তেল ভরার ছিল, একটু হাওয়া ভরলাম। আর এখন আমরা পৌঁছে গেছি কোলাঘাট ব্রিজে। তো এই ব্রিজটা ক্রস করেই বাঁদিকে রাখার জায়গা আছে গাড়ি, কেননা বৃষ্টি বাদলার দিন তো, তো সার্ভিস রোডে ঢুকিয়েই গাড়িটা খাবো, কেননা কোনো গাড়ি যদি পিছন থেকে এসে মেরে দেয় তখন অসুবিধা হয়ে যাবে। আর চিড়েটা বাড়ি থেকে ভিজিয়ে নিয়ে এসেছিলাম, আর চিনি নিয়ে এসেছি ওর মধ্যেই, আর দইটা মিশিয়ে নিচ্ছি। এবার খেয়ে নেবো টিফিনটা, কেননা কখন না কখন গিয়ে পৌঁছাবো, তারপরে কখন লাঞ্চ দেবে, এরা লাঞ্চ দেওয়ার কথা রয়েছে। ওরা লাঞ্চ দিলে তবেই আমরা খেতে পারবো, মানে আমাদের অফিস থেকে অল্প কিছু টাকা দিয়েছে, এখানে খাওয়ার ব্যবস্থা আর থাকার ব্যবস্থা আমাদের করে দিয়েছে। মানে আমরা হোটেলে থাকবো না, আমাদের গেস্ট হাউস দেওয়া হবে। তো এখন পৌঁছে গেছি আমরা মেদিনীপুর ডেবরায়। এখান থেকে আর মোটামুটি 8 ঘন্টা 40 মিনিট লাগবে প্ল্যান্টে পৌঁছাতে। এখন সময় ওই 10:30 মতো বাজে। বেলার দিকে না বৃষ্টিটা একটু ধরেছিল, ওই জন্য একটু হাওয়া হাওয়া ছিল, ওই জন্য জামা কাপড়গুলো দিয়েছিলাম। আবার দেখছি যে অন্ধকার করে আছে, ওই জন্য মা বললো যে একেবারে জামা কাপড়গুলো তুলে এনে পাখার তলায় মিলে দাও, বারবার আর বাইরে যেতে হবে না। তো এখন হচ্ছে মা আর আমি একটু বসে টিভি দেখবো।
তারপর ওই টাইম হলে দুপুরে খাবো। ততক্ষণ কী বলো তো, এই জামা কাপড়গুলো ঘরেই থাকুক, বারবার ওই কাদার মধ্যে বেরিয়ে জামা কাপড় তুলে আনো, পা ধোও, আর ভালো লাগে? তার চেয়ে ভালো বাবা ঘরেই থাকুক, তাই না বলো? 11:15 বাজে, আমরা জাস্ট এসে পৌঁছালাম খড়গপুরেতে। আর যেখানে এসে পৌঁছেছি না, এর মানে এই পাঁচিলটা হলো এই ফ্যাক্টরিতে আমরা ঢুকবো। আর ডান দিকে যে ফ্যাক্টরিটা আছে, মানে পাঁচিলটা দেখা যাচ্ছে, ওখানে 2 মাস পরে আমরা কাজে আসব। মানে পাশাপাশি একদম ভালো লাগছে বেশ। জানতাম না যে কাছে এত কাজ হবে, এটা নতুন কাজ, দেখা যাক কি হয়। আর প্রথমেই বলে নিই, আমরা এখানে থাকবো একদিন, মানে আজকে থাকবো আর কালকে কাজ করে এখান থেকে হলদিয়া বেরিয়ে যাব। তারপরে কালকে হলদিয়া থেকে পরশু দিনকে কাজ করে তারপরে বাড়িতে ব্যাক, মানে শুক্রবার। আর এখানে আমাদেরকে গেস্ট হাউস দেওয়া হবে, কিন্তু বুঝতে পারছি না, এটা তো মনে হচ্ছে গোডাউন, মানে গোডাউনের কাজ হচ্ছে যেহেতু, তো গেস্ট হাউসের থেকে গোডাউনটা বেশি লাগছে। এখন গাড়ি থেকে মেশিন নামিয়ে এক জায়গায় বসানো হচ্ছে। এটা কিসের ফ্যাক্টরি ঠিক বলতে হবে না, তবে অনেক লোহা লক্কর সব পড়ে আছে। শুভ সন্ধ্যা বন্ধুরা। এখন সময় ওই 6:30 একটু বেশি হবে। বাবা বাইরে বেরিয়েছিল আর গরম গরম চপ সিঙ্গারা এনেছে। চা দিয়ে খাওয়া হবে না, চপ সিঙ্গারাটা চা দিয়ে খাবে না, তাহলে তো গ্যাস অম্বল হয়ে যাবে। এই যে বিস্কুট দিলাম, চা দিয়ে খাক। সেটা খাওয়ার পর আধা ঘন্টা পর চপ সিঙ্গারাটা খাওয়া হবে। সে শুধু চাইলে শুধু, আর মুড়ি দিয়ে খেলে মুড়ি দিয়ে। বাবা মাকে দিয়ে আসি, তারপরে আমি নেব। আজকে একটু চা খাবো জানো তো, আমি বেশ বৃষ্টি ওয়েদার তো ভালো লাগছে। তবে আমি ওই মা বাবার মতন গুছিয়ে বাগিয়ে নিই, আর প্লাস্টিক ধরে নিয়েছি ব্যাস। নিজের জন্য আর ভালো লাগে না সাজিয়ে গুছিয়ে নিতে, তাই না? ওই একটা চপ একটা সিঙ্গারা আছে, নিয়ে বসে রেখে দিই, পরে যদি মুড়ি দিয়ে খেতে ইচ্ছা করে সেটা পরে খাওয়া যাবে। এখানে টেবিলে সব কিছু বন্দোবস্ত রয়েছে, মানে আমাদের গেস্ট হাউসে খাওয়ার জন্য। আর বসে রয়েছে, কখন দেবে, এখানে সব কিছু সেট আপ রয়েছে। আর আপনাদের দেখাই চলুন যে আমাদের রুমটা কীরকম দিল। এই হচ্ছে রুম। দুটো বেড রয়েছে, এবার দুজনের জন্য। আমাকে বলেছে অন্য জায়গায় দেবে, দেখা যাক কী হয়। এখান থেকে ফ্যাক্টরিটা দেখাই যাচ্ছে, ফ্যাক্টরির মধ্যেই গেস্ট হাউস। আর এখানে হলো টয়লেট। ডিনার চলে এসছে আমাদের। যা ডিনার দিয়েছে হয়তো খেতে পারবো না পুরোটা, আমার পক্ষে তো সম্ভবই না। আমি রাতে 3টে রুটি খেয়েই ঘুমাই, আর সত্যি খেতে পারবো না। আর দেখুন কত কিছু বাকি রয়ে গেছে খেতে পারি, কিন্তু ওরা ওদের মতন খেয়ে নিয়েছে। আমার ছোটো পেট, আমি আর খেতে পারলাম না। গেস্ট হাউসের মধ্যে সব কিছুই রাখা রয়েছে দেখুন, মানে যার যেটা লাগবে চা কফি করেও খাওয়া যাবে। মানে এখানে কেটলিটাও দেওয়া রয়েছে। তো 4টে রুম রয়েছে এখানে। আমাদের 1 নম্বর রুম, আমাদের হচ্ছে 1 নম্বর রুম। এইটা হচ্ছে আমাদের রুম। আমাকে এখনও ঘর দেওয়া হয়নি, জানি না কি করবে না করবে, তবে আমরা একসাথেই থাকবো। মানে চিরকাল তো একসাথে সব থেকে এসেছি, সেই জন্য আর আলাদা করে আর কোথাও যাবো না। যা হোক করে অ্যাডজাস্ট করে শুয়ে পড়বো, এসি ঘর, কোনো অসুবিধা হবে না। অবশেষে রুম তো পাওয়া গেল না, সেই জন্য ডিসাইড হলো যে আমি এখানেই শুয়ে পড়বো। দুটো বেডকে সেই জন্য জুড়ে আর দেওয়ালের মধ্যে ছাটিয়ে দিয়েছি। ওদিকে যে বেডটা রাখা ছিল সেই বেডটা এদিকে করে দুটোকে জুড়িয়ে ওখানে শুয়ে পড়বো। আর বালিশও দেয়নি, ওই কম্বলটাকে বালিশ হিসাবে করে মাথায় দিয়ে নিলাম। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। টাটা, গুড নাইট, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।